বাংলার সর্বোত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ব্যাপক পরিসরে সুদীর্ঘদিন যাবৎ তৃণমূল পর্যায়ের অবহেলিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা প্রতিষ্ঠান ইএসডিও। এর ওই ধারাবাহিকতায় আজকের আয়োজনে যা থাকছে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন, দেশজ জ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণ। এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের 4 জন জলবায়ু বিষয়ক জ্ঞান ধারণ করেন এমন ব্যক্তিবর্গ। আমি একে একে সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে উপস্থিত আছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ডক্টর ফজলে রাব্বি। তার ডান দিকে আছেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। আমার বাম পাশে উপস্থিত আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তুহিন ওয়াদুদ এবং হেলভেটা সুইস ইন্টার কোঅপারেশনের জলবায়ু বিষয়ক কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান। শুনতে চাই ডক্টর শহীদুজ্জামানের কাছ থেকে কিভাবে জলবায়ু পরিবর্তন জনিত বিষয়গুলো মানুষের জীবন জীবিকাকে প্রভাবিত করছে ওই অঞ্চলের। বিশেষত যদি আমরা কুড়িগ্রাম অঞ্চল, রংপুর অঞ্চল, বাংলাদেশের নর্থ ওয়েস্টে এই চেঞ্জটা দেখি। একটু আগে তুহিন ভাই যেটা বলেছেন যে এই চেঞ্জিং সিনারিওটা কিন্তু এত দ্রুত দৃশ্যমান হচ্ছে, কারণ গত 50 বছরের যদি আপনি জীবন এবং জীবিকায়ন আমরা এখানে দেখি যে সেটাতে অসম্ভব ধরনের স্ট্রাগলিং যেটা তৈরি হচ্ছে, তার সবচেয়ে বড় জলবায়ু পরিবর্তনের কারণে। তার সবচেয়ে বড় যে উদাহরণগুলো তার ভিতরে একটা হচ্ছে যে আপনার বর্ষার যেটা ডিলেড বা এটা একটা ফোরকাস্ট করা যায় না। আগে কিন্তু বলা যেত যে আপনার এটা হচ্ছে একটা রেইনি সিজন, কিন্তু এটা এখন কখন আপনার আকস্মিক বন্যা হবে আমরা আগে থেকে জানি না। খরার যে প্রবণতা তৈরি হয়েছে এখানে, এবং সেটা অদ্ভুতভাবে এই জিনিসগুলোর সঙ্গে যে মানুষ কৃষি এবং জীবিকায়নের সঙ্গে যুক্ত হবে, মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো যে আমাকে বর্ষাকালে কি করতে হবে, আমাকে গ্রীষ্মকালে কি করতে হবে। ঋতু বৈচিত্র্যের সঙ্গে যে তার জীবিকায়ন ছিল সেটি কিন্তু সাংঘাতিকভাবে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ মানুষ এই প্রেডিকশনটা সেভাবে করতে পারছে না। নতুন করে আরও যে সমস্ত জায়গা তৈরি হয়েছে সেখানে ধরেন যে খুবই ঘন ঘন বজ্রপাত হচ্ছে, শিলাবৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, এবং নর্থ ওয়েস্টে ফ্লাশ ফ্লাডের কারণে আকস্মিক বন্যা। বাংলাদেশের যদি কোনো অঞ্চলেও বন্যা না হয়, আমরা যদি বলি এ বছরে তেমন বন্যা হয়নি, কিন্তু তারপরেও এই বন্যাগুলো হচ্ছে, এবং সেটি তুহিন ভাইও বলেছেন যে নদী যেভাবে ভরাট হচ্ছে, যেই কারণে মানুষের জীবন এবং জীবিকায়নের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে সে যে ধরনের লাইফ সাইকেলের ভেতর দিয়ে যেত সেটি তার পেশার ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে, তার উৎপাদনশীলতার ক্ষেত্রে সেটি নানাভাবে তাকে বিঘ্নিত করছে, এবং সেই জীবন তাকে এক ধরনের দুর্গত জীবনে পরিণত করছে। সেটি তার খাদ্য নিরাপত্তাকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, ঠিক একইভাবে তার শিক্ষা, স্বাস্থ্য এবং তার দৈনন্দিন যে কর্মপ্রবাহ সেক্ষেত্রে আপনার করে। আমি খুব শর্টলি খালি একটি এক্সাম্পল দিই যে প্রায়শই বলা হয় যে কথাটা আমাদের পলিসি মেকারদেরও বিবেচনা করতে হবে, যে বলা হয় যে এত কাজ করা হয় কুড়িগ্রামে কেন এখনো দরিদ্র থেকে গেল। এটি বলার সময় আমরা এটিও চিন্তা করি না কেন যে এত কাজ করা হয় কুড়িগ্রামের জলবায়ু পরিবর্তনের জন্য, সেখানকার মানুষের যে নানাবিধ সংকটগুলো তৈরি হচ্ছে সেটিকে আমরা স্পেশালি লোকালাইজড বেসড, রিজিওনাল বেসড ডিজাইন করে, এই যে একটু আগে আমাদের ডক্টর ফজলে রাব্বি মহোদয় যেটা বলেছেন যে প্ল্যানগুলো আছে, কিন্তু এটাকে মনে রাখতে হবে যেটা যদি আমি এরিয়া বেসড প্ল্যান না করি তাহলে কিন্তু এই ক্লাইমেট ভালনারেবিলিটির যে কজ অ্যান্ড ইফেক্ট সেটাকে খুব সাকসেসফুলি ট্র্যাক করা এটা কিন্তু একটু ডিফারেন্ট, এবং এটি আমরা মনে করি যে মানুষকে বাঁচানোর জন্য এটি খুব প্রয়োজন। একইভাবে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, বরেন্দ্রভূমির দিকে তাকাই, যেখানে আজকে আমরা ভূগর্ভস্থ পানির সংকট নিয়ে কথা বলছি, সেখানেও কিন্তু নারীদেরকেই পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে। তিনি হয়তো এই সময়টা তিনি অন্য কোনো কাজ করতে পারতেন। এটা চরম বাস্তবতা, ঠিক যেই মুহূর্তে আমরা এখন কথা বলছি। শুধু পানির সংকটকে নিয়ে যদি আমরা চিন্তা করি দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের ক্ষেত্রে, দু জায়গাতেই বিপদাপদ অনেক বেশি। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জলবায়ু পরিবর্তন প্রতিদিনের সমস্যা এখন, এবং বিজ্ঞান বলছে আমাদের জলবায়ু পরিবর্তন আগামী দিনগুলোতে আরও প্রকট হয়ে উঠবে যদি আমরা জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানতম যে কারণগুলো আছে সেটাকে যদি আমরা কোনো অংশেই কমাতে না পারি। পানি সংকটকে মোকাবেলা করার ক্ষেত্রে অনেকগুলোই আমরা
কর্মসূচি নিচ্ছি। বিশেষ করে আমরা যারা সরকারের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করি, আমরা দক্ষিণাঞ্চল যদি কথা বলি, সেক্ষেত্রে আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি আছে। সেটা প্রতিটি বাড়িভিত্তিক যেমন বৃষ্টির পানি সংরক্ষণ আছে, একইভাবে কমিউনিটি যেন সেই পানিটা পায়, সেই পানির ব্যবস্থাপনা করা হচ্ছে। নতুন নতুন অনেক প্রযুক্তি এখন আসছে। আমরা অবশ্যই আমাদের আলোচক বিন্দুদের কথার মধ্যে দিয়ে উঠে আসবে যে আমরা আগামী দিনগুলোতে এই জাতীয় প্রযুক্তি কী নিয়ে আমরা চলতে পারি সেটা। আমরা কৃষির পানির কথা বলি, কৃষির পানি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বরেন্দ্রভূমিতে আমরা এখনও ভূগর্ভস্থ পানির উপরে ভিত্তি করে আমরা কিন্তু বোরো চাষটা করি। কিন্তু এটাও ঠিক যে আমরা বর্ষাকালে যে পানিটা থাকছে সেই পানিটা কতটা সংরক্ষণ করতে পারছি। আমরা প্রত্যেকে এখন নেচার বেস সলিউশন বা প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্পটা করছি, এবং আমাদের যে খাল বা আমাদের যে আরও পানির যে আধার, সেগুলো দিনের পর দিন নষ্ট হচ্ছে, যেটা তুহিন ভাই কিছুক্ষণ আগে বললেন। আমাদের নদীর সংখ্যা কমেছে, আমাদের খালের সংখ্যা কমেছে। আমরা খালে যদি পানি সংরক্ষণ করে রাখতে পারতাম, তাহলে শুষ্ক মৌসুমে এই পানিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। আসলে একটা মানুষ টিকে থাকার জন্য কোনো না কোনোভাবে অভিযোজন প্রক্রিয়ার ভেতর দিয়েই যায়। এটা শুধু মানুষের ক্ষেত্রে বললে ভুল হবে, এটি অন্যান্য পশু পাখির ক্ষেত্রেও সত্য। আমরা শহরে এখন চিল যেসব জায়গা থেকে খাবার সংগ্রহ করে, আগে চিল এসব জায়গা থেকে খাবার সংগ্রহ করতো না। ইউক্যালিপটাস গাছ যখন প্রথম লাগানো হয়েছে তখন সেখানে কোনো পাখি বসতো না, এখন সেই গাছে পাখি বাসা করে। এটা হচ্ছে, এর অর্থ এই নয় যে ইউক্যালিপটাস গাছ লাগাতে হবে, ওর ক্ষতি অনেক, আমরা সেটা লাগানোর কথা বলি না। সরকার নিষেধও করেছে আইন করে যে এটা লাগানো যাবে না। মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানুষ তো টিকে থাকার লড়াই, এবং বিশেষ করে আমরা যে সমস্ত অঞ্চলের মানুষের কথা বলছি এদের কিন্তু বেঁচে থাকার লড়াই। আমরা দেখেছি দেশের সরকার কি করে, সরকার উন্নত জায়গার জীবনকে আরও উন্নত করার জন্য এগিয়ে আসে, আর এই সব জায়গার মানুষরা লড়াই করে বেঁচে থাকার জন্য। এখানে জামান ভাই একটু আগে সে কথা বলছিলেন। তো আমরা দেখি কি করেছে তারা। আমরা দেখি যে যখন প্রচুর ভাঙন হতো তখন ভাঙনের সময় আমরা এটাকে লোকায়ত জ্ঞান বলি, বাঁশের যে বান্ডেলিং সিস্টেম, এই সিস্টেম কিন্তু ভাঙন রোধে সহায়ক। এখন পর্যন্ত 2025 সালে এসেও আমরা বলি যে বান্ডেলিং পদ্ধতির যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে নদী যেভাবে ভাঙছে এই ভাঙন রোধ করা সম্ভব, এবং এইভাবে রোধ করতে হলে প্রচুর বাঁশ লাগাতে হবে আমাদের। সে বাঁশ তো আমাদের মাটি আছে লাগানোর জন্য, এবং তো এখন যেভাবে লাগানো হয় এটা প্রকৃতি বান্ধব নয়, কিন্তু বান্ডেলিংটা হচ্ছে প্রকৃতি বান্ধব, নদী বান্ধব। এটা হচ্ছে লোকায়ত জ্ঞান। এই জ্ঞানটা কিন্তু এই কোনো প্রযুক্তি এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়নি। মানুষ ঠেকে 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 দীর্ঘদিন বংশ পরম্পরায় আমরা কিন্তু এই জ্ঞানগুলো অর্জন করেছি। আপনি সকল ক্ষেত্রেই দেখবেন যে আসলে যারা ওই এলাকায় বসবাস করেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা কিন্তু নিজেদের প্রযুক্তি রয়েছে, এটা ইন্ডিজিনিয়াস টেকনোলজি বলি, আচ্ছা তাদের মতো করে। তবে এখন যেটা হচ্ছে সংমিশ্রণ হচ্ছে। তা আপনার প্রশ্নটা হচ্ছে কি, এটা কি আগের জ্ঞান বা ইন্ডিজিনিয়াস নলেজটাকে আমরা ব্যবহার করি? যেমন আমি ছোট এক্সাম্পল দিই, উনি খুব একটা সুন্দর এক্সাম্পল দিলেন। আমি গত মাসেই গেলাম কুড়িগ্রামে, যে ফ্লাড প্রন আমরা ওখানে প্রজেক্ট নিচ্ছি, আমি জাস্ট ফিজিবিলিটি স্টাডির জন্য গেলাম। জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কি অবস্থা, কি করে? আমি তো ওইদিকে ছিলাম, ভেঙে গিয়েছে। তো দেখলাম ওখানে কিছু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কিছু ব্লক দেওয়া আছে, এই তো তোমাদের তো প্রোটেকশনে। একজন একদম পুরো রেগে গিয়েছে, তা আমাকে বলছে 50 কোটি টাকা খরচ করছে স্যার। এই যে উনি যেটা বললেন আমার হঠাৎ করে মনে হলো, স্যার আমি যদি 5 কোটি টাকা দিয়ে দিতাম আমি বাঁশ দেওয়া করতাম, দেখেন স্যার এটা দিয়েও আমার বাড়ি রক্ষা হয় নাই। তার মানে কি, আপনি এই যে শত বছরের যে জ্ঞান সেটা উপেক্ষা করার তো মানে আপনার কোনো সুযোগ নেই। তো মাহমুদুল হাসান যেটা বলল কিছুক্ষণ আগে, যে আমরা তো প্রকৃতির সাথে বাস করি, আমরা প্রকৃতি নিয়ে চলি, এবং সে বলল যে এই যে স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি বের করেছি, স্যালাইনটি এত বেড়েছে যে প্রকৃতির সাথে যে মানুষ মিলেমিশে যেটা শিখেছে সেটা গ্র্যাজুয়াল ছিল, কিন্তু এখন পরিবর্তনটা এত র্যাপিড যে বৈজ্ঞানিক জ্ঞান বা টেকনোলজি ছাড়া অ্যাডজাস্ট করতে পারছে না। কুড়িগ্রামের এক্সাম্পলই বলি, যে তোমাদের গতবার কি ধান হয়েছে স্যার? বন্যায় তো ডুবে গিয়েছে। তা একজন বললো আমার ধান ছিল কি, যে আমি তো একটা লোকাল ভ্যারাইটি, তোমার নাম কি? আমার যতটুকু মনে পরে বললো যে গাঞ্জা। আমি এটা কি জিনিস? এটা লোকাল ভ্যারাইটি, এইটা ডুবলেও
মোটামুটি একটা ফলন পাওয়া যায়। আমার মোটামুটি 50 ভাগ আমি ফলন পেয়েছি, আর যারা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি করেছিল তাদের মানে পুরোটাই মিস গিয়েছে। এটা বলার মানে উদ্দেশ্য হচ্ছে যে আসলে যে আমাদের মানে শত বছরের যে জ্ঞান, লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা, এটাকে ইগনোর করা যাবে না। তবে সরকারি পর্যায়ে সকল ক্ষেত্রে যে এই জ্ঞানটা এসছে, ডকুমেন্টেড হয়েছে, সেটা বলা যাবে না। আবার একটু ডক্টর শহীদুজ্জামানের কাছ থেকে জানতে চাচ্ছি, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কিভাবে স্থানীয় জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে, অভিযোজনে সহায়তা করছে? প্রথমত হচ্ছে যে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি যে মানুষের সঙ্গে কাজ করলে আসলে ডিগনিটি নিয়ে কাজ করতে হবে। যেটা আমরা যদি এটা মনে করি যে আমাদের একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেই সিদ্ধান্ত ঘটে গেল, যে কারণে আমাদের দেশে সব সংকটগুলো তৈরি হয়। কারণ আমরা যদি কৃষকের মতো, মানুষের মতো, ক্ষতিগ্রস্ত মানুষের মতো করে না ভাবতে পারি, তাহলে এই অভিযোজনের কার্যক্রমগুলো আসলে খুব চ্যালেঞ্জিং হয়। তো ওনারশিপের মূল জায়গাটি হচ্ছে সেই ক্ষেত্রে, এবং ডেফিনেটলি এখন ইএসডিওর ক্ষেত্রে এই কাজগুলোতে অবশ্যই আমরা যে লোকজ জ্ঞান এবং কারিগরি যে প্রযুক্তি, সেই দুটোকে সংমিশ্রণ করার চেষ্টা করি, মূলত মানুষের সাথে আলোচনা করেই এবং তাদের প্রয়োজনের নিরিখে। দু একটি উদাহরণ যদি দিই, তাহলে আমরা কিন্তু বছর 10 আগেও, যে আপনি যদি দেখেন যে এখানে অনেক বজ্রপাত হতো না, এখন এটি অনেক বেড়েছে এবং খরা বেড়েছে, শৈত্যপ্রবাহ বেড়েছে। কৃষকরাও যখন চাষ করে তখন দেখা যায় যে হঠাৎ বজ্রপাতে যে সে চলে এসে কোথাও একটা শেল্টার নেবে, সেই জায়গাটিও নেই। আমরা কুড়িগ্রামে হেলভেটার সহ যে কৃষকদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কিন্তু এই মাঠের ভিতরে বজ্র নিরোধক কিছু শেল্টার তৈরি করার চেষ্টা করেছি, যেটি আগে আসলে এভাবে হয়নি বাংলাদেশে। এটি যে শুধুমাত্র মানুষকে এই বজ্রপাত থেকে রক্ষা করছে তা না, এই ভয়াবহ গরমেও মাঠ থেকে সে এসে একটু রেস্টিংয়ের জন্য যেমন কাজ করছে, আবার অন্য সময় বর্ষার সময়ও সে এখানে হয়তো তার যে উপকরণ সেটিও রাখতে পারছে। তো এই কাজগুলোর অভিনবত্ব আমরা দাবি করছি না এজন্য যে এটি কিন্তু আসলে দেশজভাবেই মানুষই মনে করেছে, যে আমাদের যে তৃণমূলের মানুষ তারা মনে করেছে এই ব্যবস্থাগুলো থাকলে ভালো হয়। আমরা কিন্তু এই যে আপনার সারফেস ওয়াটারের জন্য সৌর প্রযুক্তিতে যে ইরিগেশনের কাজগুলো সেখানে শুরু করেছি, যে ডিপ টিউবওয়েলের বদলে, যেহেতু আমরা বারবার বলছি যে পানির নিচে আপনার আমাদের লেয়ার নেমে যাচ্ছে, আমাদের ওই অঞ্চলে ডোঙ্গা বলতো একসময়, এই ডোঙ্গাতে করে কিন্তু নদী থেকে এই পানি নিয়ে সেচের কাজে ব্যবহার করা হতো, এবং সেটি ছিল একেবারে একটি দেশজ প্রযুক্তি। এখন যেহেতু ডোঙ্গাতে করে এটি নেওয়া একটু কঠিন, সেজন্য এটিকে মূলত একটি আপনার ক্লাইমেট স্মার্ট টেকনোলজির মাধ্যমে, সোলার প্রযুক্তির মাধ্যমে এই কার্যক্রমগুলো কিন্তু আমরা এই আপনার নদী থেকে এই জল সংগ্রহ করে এই চাষবাসে ব্যবহার করছি। আমার বক্তব্য হচ্ছে যে আমরা যেন সবসময় যে কোনো সলিউশনের ক্ষেত্রে দেশজ জ্ঞান এবং মানুষের পরামর্শ এবং সম্পৃক্ততাকে খুবই সংযুক্ত করি, সম্পৃক্ত করি, তাহলে আমরা এইরকম পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে আরও ভালো ফলাফল পেতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য।